নমস্কার বন্ধুরা, আমি সঙ্গীতা চলমান জীবন ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজ আমরা বেরিয়ে পড়েছিলাম বাংলার বুকে এক অন্যতম শক্তিপীঠ। এখানেই অধিষ্ঠান করেন জাগ্রত দেবী রূপে মহিষাসুর মর্দিনী, শরীর পাথরের, কৃপায় করুণাময়ী তিনিই জগদ্দা। স্থলে নয়, দেবীর স্থান জলে। 360 দিন থাকেন জলের তলায়। বৈশাখী সংক্রান্তিতে জল থেকে উনি উঠে আসেন ভূমিতলে, নিয়ে পূজা নেন। এই মন্দির প্রতিষ্ঠা নিয়ে বিভিন্ন জনের বিভিন্ন মতামত। অতীতে যখন রাম রাবণের যুদ্ধ হয়েছিল, তখন রাবণ পুত্র আহিরাবণ আরাধনা করতেন এই ভদ্রকালী দেবীর। আহিরাবণ ছদ্মবেশে রাম লক্ষ্মণকে নিয়ে গিয়েছিলেন পাতালপুরীতে নরবলি দেবার উদ্দেশ্যে। এই ভদ্রকালী ছিলেন নরপিপাসু। প্রতিদিন নরবলি দেয়া হতো ওনার সামনে। নরবলি দেয়া হবে এমন সময় রাম লক্ষ্মণকে উদ্ধার করার জন্য ওখানে চলে যান হনুমান রাম রাবণকে উদ্ধার করে কাঁধে চাপিয়ে যখন পাতালপুরী থেকে মর্তলোকে নিয়ে আসছেন, সেই সময় ভদ্রকালী আদেশ দেন, তুমি যদি এদেরকে নিয়ে চলে যাও এবং তুমিও যদি চলে যাও, আমাকে কে পুজো দেবে? তখন হনুমান ভদ্রকালীকে মাথায় নিয়ে চলে আসেন এখানে, মানে এই ক্ষীরগ্রামে। সেখানে দেবী অধিষ্ঠান করেন। এই ভদ্রকালী রাজা হরিদত্তকে জগদ্দে রূপে স্বপ্নাদেশ দেন যে আমাকে এখানে প্রতিষ্ঠা করো, আমি এখানে তোমার হাতে পূজা নেব এবং আমার জন্য যেন প্রতিদিন নরবলি দেওয়া হয়। গ্রামবাসীদের কানে যখন এ খবর পৌঁছালো, গ্রামবাসীরা গ্রাম ছেড়ে পালিয়ে গেল। রাজা নিরুপায় হয়ে তার 7 পুত্রকে এক এক করে বলি দিলেন। এরপর একদিন এলো মন্দিরের পুরোহিতের একমাত্র সন্তানের দিন। মন্দিরের পুরোহিত খুব ভয় পেয়ে গিয়ে এবং এক পুত্রকে নরবলি দিতে হবে এই ভেবে তিনি রাজ্য ছেড়ে চলে যাচ্ছেন। এই সময় এক কুমারী ব্রাহ্মণ কন্যা ছদ্মবেশে মা উপস্থিত হন এবং ব্রাহ্মণকে আশ্বাস দেন যে আমার আর নরবলির দরকার নেই, তুমি তোমার মন্দিরে এবং গ্রামে ফিরে যাও। আমি রাজাকে স্বপ্নাদেশ দিয়ে দেব, আমার আর নরবলির কোনো প্রয়োজন নেই, মহিষ বলি দিলেই আমার চলবে। সেই থেকে আজও মহিষ বলি প্রথা এখনো চালু আছে। এই বৈশাখী সংক্রান্তিতেও মহিষ বলি হয় এবং নবমী, দুর্গাপুজো যে নবমী হয় তখনও মহিষ বলি হয়। তো এই নিয়ম এখনো চলে আসছে। তবে শোনা যায় এক সময় ক্ষীরদিঘি থেকে নাকি মায়ের মূর্তি চুরি হয়ে যায়। সেই সময় বর্ধমানের রাজা কীর্তিচাঁদের নির্দেশে নবীনচন্দ্র ভাস্কর নিজের হাতে তৈরি করেন এখন এই সুন্দর এক মূর্তি, যেটা এখন জলের নিচে থাকে বছরে 360 দিন। তো কয়েক বছর আগে ক্ষীরদিঘি সংস্কারের সময় গ্রামবাসীরা পুরনো মূর্তি আবার ফেরত পান। তাকে গ্রামবাসীদের সহায়তায় ক্ষীরদিঘির পাড়ি নতুন এক মন্দির করে প্রতিষ্ঠা করা হয়, যার ফলে সাধারণ মানুষ সেখানে মাকে সারা বছর দেখতে পায়। এবার চলে এসেছি মায়ের ভোজন গৃহ এবং শয়নকক্ষে। এই শয়নকক্ষ নিয়ে বিভিন্ন মতামত আছে। এক ব্রাহ্মণের কাছ থেকে আমি জানতে পারলাম ক্ষীরখণ্ড ভৈরব থাকেন পাশেই এক মন্দিরে, আর জগদ্দে মা ওই ক্ষীরদিঘি থেকে উঠে আসেন রাতে এখানে শয়ন করার জন্য। সকালে যখন মায়ের বিছানা পরিষ্কার করা হয় তখন দেখা যায় বিছানাটা পুরো এলোমেলো এবং পাশে বিছানার পাশেই রাখা হয় একটা পান এবং 1 গ্লাস জল। সেই গ্লাসে জলও থাকে না, পানটা যেন খাওয়া অবস্থায় রাখা থাকে। এখানে এটাই মতামত। এই যে গর্ভগৃহ দেখছেন, এর মধ্যে একটা আছে সুড়ঙ্গ, যে সুড়ঙ্গ ক্ষীরদিঘি পর্যন্ত প্রসারিত। এখানে নাকি অনেক সাধক এসে নিজের সিদ্ধি লাভের আশায় এই সুড়ঙ্গের লাভ দিয়ে প্রাণ ত্যাগ করতেন। সেই জন্য এখন প্রতীকী হিসাবে ছোট্ট করে দেওয়া হয়েছে সুড়ঙ্গ। সুড়ঙ্গটা 1965 সালে যখন মাপা হয়েছিল তখন এর গভীরতা ছিল প্রচুর এবং আঁকা বাঁকা, এটাই বলে ধারণা করা হয়েছিল। তো এইটা হলো এর কাহিনী। এই যে এখানে এলাম ক্ষীরকণ্টক ভৈরব, এটা নাকি গ্রামের সব থেকে উঁচু মন্দির। আর একটা এখানে জানা গেল, এখানে মা যেহেতু মহিষাসুর মর্দিনী, এই গ্রামে অনেকগুলো দুর্গাপুজো হয়, কিন্তু মায়ের কোনো প্রতিমা আসে না। ঘটে পড়তে বা নবপত্রিকায় পুজো হয়। ওই যে দূরে একটা দেখছেন চৌরিচালের ঘর, এখানে বিভিন্ন গ্রাম্য পরিবেশে খুব সুন্দর মনোরম পরিবেশ।
মানুষজনের মুখে যা শোনা গেল এই জগদ্দে মাকে নিয়ে নানা কথা আছে। যেমন ধরুন, গর্ভগৃহের মধ্যে যে সুড়ঙ্গটা আছে না, সেখানে একটা গোগ্র সাপ এবং ব্যাঙ একসঙ্গে বাস করে। সেটা হচ্ছে রক্তাক্ত, মানে রক্ত মাখা বা সিঁদুর মাখা অবস্থায়। মা এখানে নাকি এটাই বার্তা দিতে চেয়েছেন যে হিংসা মুক্ত সমাজ, মানুষের এখানে যত হিংসার দরকার নেই, সবাই একসাথে মিলেমিশে থাকে, এটাই নাকি মায়ের বার্তা। এই যে এই মন্দিরটা দেখলেন, নতুন মন্দির হয়েছে, এখানেই জলস্থল থেকে এসে স্থলদেশে মা এখানে পূজিত হন বৈশাখী সংক্রান্তির দিনে। এই যে এইখানটাতে পূজিত হন। তো আপনাদের এই ক্ষুদ্র ব্লগ কেমন লেগেছে? আর হ্যাঁ, আরও বলি, আমরা যখন গিয়েছিলাম তখন চলছিল মেলা। এই দেখুন, মেলার বিভিন্ন বিকিকিনির দোকান, নাগরদোলনা বিভিন্ন রকম ছিল। আরও একটা কথা হচ্ছে, নিবারণ চট্টোপাধ্যায় কাটোয়ার ইতিহাস গ্রন্থে এখানে নাকি মায়ের শাখা পড়ার একটা ইতিহাসের ঘটনা তুলে ধরেছেন। স্বল্প পরিসরে তো সবটা ব্যক্ত করা সম্ভব নয়, আরও কোনো একটা ব্লগে হয়তো এর বিস্তারিত আমি আলোচনা করব। তবে আজ এইটুকুনি থাক, দেখা হবে পরবর্তী ব্লগে। তাহলে এইটুকুনি থাক, আসি। আবার কোনো নতুন ব্লগে সঙ্গে নিয়ে নতুন কোনো তীর্থস্থানে আপনাদের সঙ্গে দেখা হবে। আমাদের এই কেনাকাটার মধ্যে ছেলের যে আনন্দ, বাচ্চারা ছোটখাটো গিফটকে কত খুশি, আমারও খুশি লাগলো। আপনাদের কেমন লাগলো এই মুহূর্তটা? কমেন্ট করে জানাবেন।